মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বহু সড়ক। জনদুর্ভোগ চরমে, বৃষ্টির কবলে চট্টগ্রামের নগরীতে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি। মনে হয় যে কক্সবাজারে বেড়াইতে আইছি, সমুদ্র সৈকতে বেড়াইতে আইছি। এটা যে বাংলাদেশের রাজধানী মনে হয় না। আজকের দিন কামাই মায়ের আর ঠিক করতে করতে মনে করেন কালকের দিন লাগবো। একটু বৃষ্টি পড়লে কেন জানি না মতিঝিলের মতো এরকম একটা কর্পোরেট এরিয়া, তাও এই অবস্থা। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 9 লাখ মানুষ। রাঙামাটিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বান্দরবানে কিছুটা উন্নতি, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, খাদ্য সুপেয় পানির সংকট। আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট। উত্তরাখণ্ডে ভূমিধসে শতাধিক সড়ক বন্ধ। চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুনের আঘাত, নিরাপদ আশ্রয়ে 20 লাখ মানুষ। ইরানে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা, আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা রক্ষার অজুহাত। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা তেহরানের, মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। এতে জলাবদ্ধতা সহ গণপরিবহন স্বল্পতায় চরম দুর্ভোগে পড়ছেন নগরবাসী। কোথাও মাঝপথে যানবাহন বিকল হয়ে তৈরি হয়েছে যানজট। এছাড়া রাজধানীর বেশ কিছু স্কুল কলেজে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। আতিক মেজবা লগ্ন জানাচ্ছেন বিস্তারিত। মনে হয় যে কক্সবাজারে বেড়াইতে আইছি, সমুদ্র সৈকতে বেড়াইতে আইছি। এটা যে বাংলাদেশের রাজধানী মনে হয় না। ঘুম ভাঙতেই নগরবাসীর চোখের সামনে তলিয়ে যাওয়া সড়ক, কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। মহল্লার অলিগলি থেকে প্রধান সড়ক, বৃষ্টির পানির সাথে ড্রেনের নোংরা পানি মিলেমিশে একাকার। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর থেকে বের হয়েই সীমাহীন ভোগান্তি। গণপরিবহন স্বল্পতায় সিএনজি বা রিকশায় গন্তব্যে পৌঁছার চেষ্টা। দুইটা রিক্সাই নষ্ট হয়ে গেছে, পানিতে ডুবে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। পরে হেঁটে রওনা করছি, আর পিছন থেকে পানি এসে ধাক্কায় প্যান্ট ট্যান্ট সব ভিজে দিয়েছে। বাচ্চা নিয়ে এই পানিতে হাঁটতেছে, সিএনজি নিলাম দুইবারই সিএনজি আটকে গেছে রাস্তায়, পানি ঢুকে স্টার্ট অফ হয়ে গেছে। চিরস্থায়ীভাবে এখানে মুক্তি দিতে পারে, এটা সমন্বিতভাবে সরকারকে অবশ্যই প্রচেষ্টা নিতে হবে। এর মাঝেই হাঁটু পানি ভেঙে পথ চলা, কোথাও কোথাও মাঝপথে বিকল যানবাহন, আবার সেই গাড়ি সরিয়ে নিতে চালক ও যাত্রীর প্রাণান্তকর চেষ্টা। আর এতেই সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। সব মিলিয়ে বৃষ্টিতে থমকে গেছে ঢাকার স্বাভাবিক জীবন। মতিঝিলের মতো এরকম একটা কর্পোরেট এরিয়া, তাও এই অবস্থা। অনেকক্ষণ ধরে বসে আছি, সামনে অফিস কিন্তু যেতে পারতেছি না, বসে আছি গাড়িতে, পুরো স্টার্ট বন্ধ হয়ে গেছে। গাড়ি নষ্ট হয়, পানিতে যানজট লাগলে পানি ঢুকে যায়, ফেলাকে গাড়ি নষ্ট হয়ে যায়। আজকের দিন কামাই মায়ের আর ঠিক করতে করতে মনে করেন কালকের দিন লাগবো। জলাবদ্ধতার কারণে মতিঝিল সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় স্কুল কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরাও। বর্ষা আসে, বর্ষা যায়, পঞ্জিকা বদলালেও বদল হয় না নগরবাসীর এই জলাবদ্ধতার ভোগান্তির গল্প। সময়ের সাথে কার্যকরী পদক্ষেপ, সঠিক উদ্যোগ আর ব্যক্তি থেকে সমন্বিত সচেতনতার মাধ্যমে কবে নাগাদ এই অভিশাপ থেকে মুক্তি পাবে নগরবাসী, সেই অপেক্ষায় সবাই। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। এদিকে সকাল থেকেই ভারী বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম শহরের রাজপথ। এ নিয়ে চট্টগ্রাম নগরী থেকে বিস্তারিত জানিয়েছেন কাজী মাহফুজ। বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি, কখনো মাঝারি, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। যদিও আমরা দেখেছি গতকাল চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কম ছিল, তবে আজ ভোর রাত থেকে আবারও ভারী বৃষ্টি হয়েছে। ফলে নগরীর অধিকাংশ যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে পানি উঠেছে এবং ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বিশেষ করে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, কর্মজীবী মানুষগুলো যারা চাকরিতে যাচ্ছেন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা দেখি যে চট্টগ্রামে আসলে জলাবদ্ধতা হলে ভোগান্তির পাশাপাশি গাড়ি ভাড়াও দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে রিক্সা, ছোট ছোট বাহনগুলো, সিএনজি, এরা কিন্তু ভাড়া দ্বিগুণ নেয়। আজকেও সেই দৃশ্য আমরা দেখেছি। অনেকে অভিযোগ করছেন যে বৃষ্টি হওয়ার কারণে গলিতে পানি উঠেছে এবং ভাড়াও দ্বিগুণ হয়ে গেছে।
জলাবদ্ধতা চট্টগ্রামের আসলে দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিরসনে আমরা দেখেছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং সিটি কর্পোরেশন তারা মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় 14,000 কোটি টাকার 3টি প্রকল্প এখন চলমান রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রকল্প সেটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন যে প্রকল্পের অধীনে 36টি খাল পরিষ্কারের কথা রয়েছে। তার মধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন যে 30টি খালের কাজ পুরোপুরি শেষ হয়েছে এবং 5টি খালের কাজ 98% শেষ হয়েছে। তবে একটি খালের কাজ এখনও চলমান রয়েছে, তার 68% কাজ শেষ হয়েছে, যেটি হিজরা খাল হিসেবে পরিচিত। এবং এই খালের কাজ পুরোপুরি শেষ হলে নগরবাসী জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্তি পাবে, এমনটি জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাশাপাশি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই নগরবাসীরও কিন্তু সচেতন হতে হবে, বিশেষ করে পয় বর্জ্য থেকে শুরু করে বাসাবাড়ির যে বর্জ্যগুলো আছে সেগুলো যেন নালা নর্দমায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে এবং জলাবদ্ধতা নিরসনে তারাও ভূমিকা রাখে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে চট্টগ্রামের যে কয়েকদিনের টানা বৃষ্টি, তার মধ্যে নিচু এলাকাগুলো অনেকটাই প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আসলে বৃষ্টি না থাকার কারণে যে সকল গলিগুলোতে পানি উঠেছে তা নামতেও শুরু করেছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতার সবশেষ তথ্য। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী 8 লাখেরও বেশি মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে কক্সবাজার ও জেলার 10 উপজেলায় 150টি গ্রাম প্লাবিত হয়ে 3 লাখের বেশি মানুষ পানিবন্দী। অন্যদিকে রাঙামাটিতে অতিবর্ষণে পাহাড় ধসের শঙ্কার মাঝে এই জেলার বাঘাইছড়ি উপজেলার পর ডুবুছে বিলাইছড়ি ও বটকল উপজেলার নিম্নাঞ্চল। বিস্তারিত জানাতে চট্টগ্রামের থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান, কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ, রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, জানাবেন চট্টগ্রামের বন্যা পরিস্থিতির এখন কি খবর রয়েছে? উজ্জ্বল, গতকাল সারাদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে চট্টগ্রামের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষ তাদের নিজ নিজ ঘরবাড়িতে ফিরে যাচ্ছিলেন। তবে আজকে ভোর থেকে বৃষ্টিপাত আবারও শুরু হওয়ার কারণে বিভিন্ন স্থানে পানি বাড়তে শুরু করেছে এবং বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। আবার কোনো কোনো এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে রয়েছি আনোয়ারায় এবং আনোয়ারার যে রায়পুর দোভাষী বাজার রয়েছে সেখানে আজ কিছুক্ষণ বাদেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি এইখানে আসবেন এবং তিনি সেখানে ত্রাণ বিতরণ করবেন। এবং আসার কথা হচ্ছে, আজকে আমরা বাঁশখালীতে ছিলাম সকালে, সেখানে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং সড়কেও দেখেছি যে ত্রাণ কার্যক্রম কিন্তু গতি পেয়েছে। বিভিন্ন জায়গা থেকে অনেকে ত্রাণ সামগ্রী নিয়ে এই সকল এলাকায় যাচ্ছেন। তবে দুর্গম যে সকল এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছাতে পারছে না বলে কিন্তু সেখানে যারা অধিবাসীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে আমরা দেখেছি যে চট্টগ্রামের এই যে টানা বর্ষণ এবং পাহাড় ধস, সেই সাথে বন্যা, এতে করে এখন পর্যন্ত 43 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। এবং মৃত্যুর পাশাপাশি অন্যান্য ফসল এবং সহায় সম্পদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী এই সকল এলাকায় কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক হারে মাছ চাষ হয়, মাছের ঘের, পুকুর, জলাশয় রয়েছে। সে সকল জায়গা থেকে প্রায় 100 কোটি টাকা মূল্যের মাছ ভেসে গিয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে মৎস্য বিভাগ ধারণা করছে। এবং এর বাইরেও এই সকল অঞ্চলের যেই কৃষি জমি রয়েছে সেই বিস্তীর্ণ কৃষি জমি কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানেও কিন্তু তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে বাঁশখালীতে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে মাটির তৈরি ঘর রয়েছে, সেগুলো ধসে গিয়ে সেখানেও কিন্তু মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এইভাবে চট্টগ্রামের প্রায় 8,67,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়ার পাশাপাশি উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারীতেও কিন্তু বন্যা পরিস্থিতির কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা ও ত্রাণ তৎপরতা অব্যাহত আছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উজ্জ্বল, জানবো কক্সবাজারের পরিস্থিতি। মোর্শেদ যুক্ত আছেন। মোর্শেদ, জানাবেন উপকূলীয় এলাকাগুলোতে সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে? উজ্জ্বল, কক্সবাজারে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে। আকাশের দৃশ্য দেখে মনে হচ্ছে এই বৃষ্টি থামার নয়। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, গতকাল রাত থেকে কিছুটা বৃষ্টি থামার পরে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে চকরিয়া, পেকুয়াতে বন্যা পরিস্থিতি অবনতি দেখা দিচ্ছে। যদিও বা আবারও বৃষ্টি শুরু হয়েছে, ভারী বৃষ্টি। এই ভারী বৃষ্টির মধ্যে আবারও মানুষে আতঙ্ক হয়ে পড়বেন, মানুষ সংখ্যায় থাকবেন, মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হচ্ছে। আমরা এসেছি কক্সবাজারের বাংলা বাজারে, রামু উপজেলাতে এসেছি এবং সেখানে আমরা দেখেছি গত
গতকাল থেকে পানি নামতে শুরু করেছে এবং এই এলাকাটি আমরা গত কয়েকদিন আগে দেখেছি একেবারে বন্যার পানিতে প্লাবিত ছিল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পানি কিছুটা নামতে শুরু করেছে এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাদের যেমনটি বলিয়েছেন দুপুর নাগাদ দুপুর 12টার পর থেকে কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আমরা দেখতে পাচ্ছি সচরাচর দেখতে পাচ্ছি এখানে ভারী বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পাশাপাশি এখানকার যে বন্যা কবলিত এলাকা আছে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষের এখানকার যে নির্মাঞ্চলগুলো আছে সেগুলো একেবারে প্লাবিত হয়েছিল। এখানকার ঘরবাড়ি সহ যে মানুষগুলো আছেন সেগুলো খুবই দুর্ভোগে রয়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন চকরিয়া পেকুয়ার মানুষরা। সেখানকার মাতাবাহরি এবং উজানের ঢল নেমে সেখানকার বেশিরভাগ গ্রাম কিন্তু প্লাবিত রয়েছে। সেখানে প্রায় এক সপ্তাহ ধরে মানুষ ঘরবন্দি রয়েছেন, শুকনো খাবার সহ নানা সংকটের মধ্যে আছেন। সেক্ষেত্রে সেখানকার মানুষ দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তাদের এই বিপদের সময় তারা ছুটে আসেন। সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি জেলা প্রশাসন জানিয়েছেন যে কক্সবাজারের জন্য বন্যা দুর্গত মানুষদের জন্য 30 লাখ টাকা এবং 400 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন সরেজমিন কালকে কক্সবাজারের চকরিয়া পেকুয়াতে ছুটে গিয়েছিলেন এবং সেখানকার মানুষদের ত্রাণ সহযোগিতা করেছিলেন। তবে যে সরকারি সহায়তা সেটি পর্যাপ্ত নয় বলছেন সেখানকার মানুষ। তারা চিকিৎসা সেবা থেকে শুরু করে নানা খাদ্য সংকট থেকে শুরু করে নানা ধরনের সংকটের মধ্যে রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন এবং দুর্বিষহ জীবন পার করছে এমনটি তারা বলছেন। টানা এক সপ্তাহ মানুষের যে অবস্থা সৃষ্টি হচ্ছে সেখানে যে মানুষরা আছেন তারা কিন্তু ঘরবাড়ি ছেড়ে সাইক্লোন শেল্টারে কম যেতে চাচ্ছে। আমরা খবর নিয়েছি সেখানকার মানুষরা তাদের পানিবন্দী অবস্থায় আছেন, তারপরও সাইক্লোন শেল্টারে খুব কম মানুষই গিয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা বাজারের রামু উপজেলা থেকে সেখানকার যে সার্বিক চিত্র। বন্যার পানি কিছুটা নামতে শুরু করেছে, তবে পাহাড়ি ঢল এবং উজানের পানি যদি আবারও নামে তাহলে কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং আমরা সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলেছি, বিশেষ করে সচেতন মহল এবং পরিবেশবিদদের সাথে কথা বলেছি। তারা বলছেন নদী দখল, পাহাড় কাটা এবং যে উজানের ঢল সে কারণে কক্সবাজারে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সেক্ষেত্রে এই পরিস্থিতি যদি আরও কয়েকদিন পর্যন্ত থাকে তাহলে কক্সবাজারের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। উজ্জ্বল এই ছিল সর্বশেষ। জানবো রাঙামাটির পরিস্থিতি। জুয়েল যুক্ত আছেন। জুয়েল, জানাবেন রাঙামাটিতে নতুন করে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেছে কিনা, ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা? উজ্জ্বল, গত শনিবার বিকেল থেকে চলা যে বৃষ্টিপাত আজকে পর্যন্ত 9 দিন অতিবাহিত হতে চললো। এর মধ্যে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, ভারী অতি বর্ষণ হয়েছে, সব মিলিয়ে যেখানে পাহাড় ধস এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বলে রাখি, এই অবস্থায় জেলা প্রশাসন থেকে 47টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে, যেখানে 3820 জন মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন। বলে রাখি, এই বৃষ্টিপাতের মধ্যে 131টি ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে রাঙ্গামাটির 7টি উপজেলায়, বিশেষ করে রাঙ্গামাটি সদর, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি, বিলাইছড়ি, বাঘাইছড়ি এবং নানিয়াচর, এই অঞ্চলগুলোতে ব্যাপকভাবে আসলে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা পাহাড় ধসের সংখ্যায় ছিলেন তাদেরকে যেমন আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে, একই সঙ্গে আপনি জানেন এই পাহাড় ধসের ঝুঁকি সংখ্যার মধ্যেই বাঘাইছড়ির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে 30টি গ্রামের বেশি প্লাবিত হয়েছিল, যেখানে এখন পর্যন্ত 21টি আশ্রয় কেন্দ্রে 1928 জন মানুষ অবস্থান করছেন বলে আমরা সেখানকার উপজেলা প্রশাসন থেকে জানতে পেরেছি। বলে রাখি, সেখানে আসলে এই আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় অন্তত 7,000 পরিবারে 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েন, যাদের গতকাল থেকে একটুখানি বৃষ্টিপাত কমে আসায় অনেকেই এরই মধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়েছেন। তবে স্বাভাবিকভাবে যে জীবনযাপন সেটি আসলে তারা করতে পারছেন না, কারণ এরই মধ্যেই রাস্তাঘাট তলিয়ে গিয়েছে। এর মধ্যে যে পুকুর, তাদের জলাশয়, ফসলের ক্ষেত সব তলিয়ে যাওয়ায় সেখানকার জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে। মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। কোথাও কোথাও কিছুটা উন্নতি হলে অন্যদিকে আবার সেটা পানির উচ্চতা বেড়েই চলেছে। বলে রাখি, এরই মধ্যে আবার বরকল এবং বিলাইছড়ি উপজেলার যে ফারুয়া রয়েছে সেখানে অন্তত 6,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তারা গত বৃহস্পতিবার রাত থেকে আকস্মিক যে ঢলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ফারুয়া বাজারে অন্তত 1.5 শতাধিক দোকান তলিয়ে গিয়েছে, যেখানকার জীবনযাপন একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে। এর মধ্যে এই
বৃষ্টি এবং পাহাড় ধসের সংখ্যার মধ্যে আমরা জেলার 3টি উপজেলায় 3 জনের প্রাণহানির ঘটনা জানতে পেরেছি। বলে রাখি, রাঙ্গামাটি থেকে বান্দরবানের সড়কে যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ব্রিজঘাটা সেতু তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির যোগাযোগ বন্ধ হয়েছে। একই সঙ্গে বাগাইছড়ির সঙ্গে খাগড়াছড়ির যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে 3 কিলো নামক এলাকায় সড়ক ধসে গিয়ে সেখানেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখে। তবে স্বস্তির খবর হলো, কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে 5টি ইউনিট সচল রয়েছে, যেখানে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে জানবো সুনামগঞ্জের পরিস্থিতি। লিপসন আহমদ যুক্ত রয়েছেন। লিপসন, জানাবেন এখন আবহাওয়ার কি পরিস্থিতি? আমরা যদি বলি যে গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হয়নি, তবে এখনো কিন্তু আসলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তবে পাশাপাশি পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকে কিন্তু এই অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত 24 ঘন্টায় যদি বলি, সুরমা নদীর পানি 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদ সীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেহেতু এখনো পানি বিপদ সীমার নিচে রয়েছে, যার ফলে কিন্তু এই অঞ্চলে এখনো বন্যা পরিস্থিতি কিংবা কোনো মানুষ পানিবন্দী হয়নি। তবে যদি বৃষ্টিপাত কিংবা পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে কিন্তু এই অঞ্চলে প্রায় যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি দুর্গম উপজেলার তাহিরপুর থেকে শুরু করে মধ্যনগর, ধরাবাজারের যে একদম প্রান্তিক পর্যায়ে মানুষরা কিন্তু প্রায় লক্ষাধিকের উপরে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়বেন। তবে তারা যেটি বলছেন, ইতিমধ্যে পানি কিন্তু আসলে পাহাড়ি ঢল নামছে, নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছেন তারা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে সময় পার করছেন। তারা যেটি বলছেন, প্রতিনিয়ত যেভাবে পানি বাড়ছে তাতে কিন্তু তারা আসলে রাতে একদম নির্ঘুম রাত পোহাচ্ছেন। পাশাপাশি আমরা যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আসলে ইতিমধ্যে বন্যা মোকাবেলা করার জন্য সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। সেই সাথে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাহী যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও আসলে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো দুর্গম এলাকায় কোনো মানুষ পানিবন্দী হয়ে পড়েন তাদেরকে যাতে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু প্রায় 12টি উপজেলায় কিন্তু 1300 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 1000-এর উপরে যে স্পিডবোট থেকে নৌযান সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। বিশুদ্ধ খাবার ট্যাবলেট, অর্থাৎ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। সেই সাথে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে যেহেতু 2022 সালের যে 16 জুন রয়েছে, সেই 16 জুন কোনো আগাম বার্তা ছাড়াই কিন্তু এই অঞ্চলে হঠাৎ পাহাড়ি ঢলে কিন্তু একদম গ্রাম থেকে শহর পর্যায়ে সবকিছু তলিয়ে যায়, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন থেকে শুরু করে আশ্রয় কেন্দ্র সবকিছুতেই কিন্তু আসলে মানুষরা অনেকটাই বিপাকে পড়েন। তবে সেই বিপাক কিংবা ভোগান্তি কিছুটা কমাতে কিন্তু ইতিমধ্যে প্রশাসন ও বন্যা মোকাবেলা করার জন্য কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু পানি বিপদ সীমার নিচে রয়েছে, যার ফলে কিন্তু আসলে এখানকার মানুষরা এখন আসলে পানিবন্দী হননি। তো সব মিলিয়ে বলা যায় যে এই অঞ্চলে আসলে বন্যার আতঙ্ক কিন্তু এখন মানুষের মধ্যে বিরাজ করছে। উজ্জ্বল। সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন লিপসন আহমেদ। মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কবলে ভারতের উত্তর পূর্ব এবং মধ্যাঞ্চলীয় রাজ্য আসাম এবং ত্রিপুরায় অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। দিল্লি, মহারাষ্ট্র ও গুজরাটে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার জেরে বিঘ্নিত জনজীবন। উত্তরাখণ্ডে ভূমিধসে বন্ধ হয়ে গেছে 120টি সড়ক। 2 দিন পর উদ্ধার করা হয়েছে শতাধিক তীর্থযাত্রীকে। এদিকে চীনের পূর্বাঞ্চলীয় তাইঝো উপকূলে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন বাভি। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 20 লাখ মানুষকে। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। তামিলনাড়ু ও কেরালার পর এবার অতি ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ভারতের উত্তরাখণ্ড। বন্যার পর ভূমিধসে 3টি জাতীয় মহাসড়ক সহ তলিয়ে গেছে 120টিরও বেশি রাস্তা। যমুনোত্রী জাতীয় সড়কের একটি অংশ 2 দিন ধরে বিচ্ছিন্ন থাকার পর ভাঙা একটি অংশ ব্যবহার করে উদ্ধার করা হয়েছে আটকে পড়া শতাধিক তীর্থযাত্রীকে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভূমিধসে বিপর্যস্ত কেরালার কাল্লাদির টানেল প্রকল্পের চারপাশে টানা 5ম দিনের মতো চলছে উদ্ধার অভিযান। এখনও সন্ধান মেলেনি বেশ কয়েকজন বন্যা দুর্গতের। উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে আসাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। উজানে অতি ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ঢলের প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলেও। দিল্লি, মহারাষ্ট্র ও গুজরাটে আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতায় বিপন্ন জনজীবন। হরিয়ানা এবং এর সংলগ্ন এলাকাগুলোর পরিস্থিতি এখনও বেশ নাজুক। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছে নদী, খাল এবং নিচু এলাকাগুলো। পানি প্রবেশ করেছে লোকালয়ে, ডুবে গেছে ফসলি জমি।
ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অর্ধশতাধিক বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়াও পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, মিজোরাম, তামিলনাড়ু এবং কেরালায় বৈরী আবহাওয়া পরিস্থিতি থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো টাইফুনের কবলে পড়েছে চীন। শনিবার সন্ধ্যায় প্রথমে উপকূলীয় শহর তাইঝৌতে আঘাত হানে শক্তিশালী টাইফুন বাভি। ওয়েনঝৌতে দ্বিতীয় আঘাত আসে মধ্যরাতের দিকে। এর জেরে অন্তত 20 লাখ মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন। চীনের পর জাপানের কয়েকটি দ্বীপে আঘাত এনে শক্তি হারিয়ে তাইওয়ানের উত্তর প্রান্ত ঘেঁষে বের হয়ে যায় টাইফুন বাভি। তবে বৃষ্টিবলয়ের মধ্যে থাকা বিপুল পরিমাণ আর্দ্রতার কারণে তীব্র বর্ষণের ঝুঁকি এখনও থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বিরতির পর দেখছেন এখন ঢাকা। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ভোরে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। 1931 সালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। তিনি 2 দফা জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2002 সালে তৎকালীন রাষ্ট্রপতি এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ওই বছরের 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা এই নেতা বহু বছর দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন জমির উদ্দিন সরকার। দুপুরে ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা এবং বিকেল 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সংসদ ভবন এলাকায় নির্ধারিত চত্বরে তার দাফন সম্পন্ন হবে। কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ উপলক্ষে নেই কোনো জাঁকজমক। বর্ষার কারণে হচ্ছে না এবার জনসভাও। তবে সাংগঠনিক সভা করবেন বিএনপি চেয়ারম্যান। প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে বিএনপি কর্মীরা বেশ উচ্ছ্বসিত। সাংগঠনিক সভায় স্থানীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে। মাহমুদুন নবীর ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। প্রধানমন্ত্রী হবার পর এই প্রথম বরিশালে আসবেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে তার এই সফরে কোনো জাঁকজমক থাকবে না। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হবে না কোনো অপব্যয়, সবকিছুই হবে স্বাভাবিক। তরুণ নির্মাণের বিষয়েও অনীহার কথা জানান বিএনপির এই নেতা। ওনার কথা হলো যে বরিশালে উনি আসবেন বা যে কোনো জায়গায় যাবেন, সেখানে শত শত গেট হবে, তোরণ হবে, এখানে যে টাকা পয়সাটা খরচ হবে, এই টাকা পয়সাটা খরচটাকে উনি মনে করেন যে এটা একটা অপব্যয়। বরিশাল জেলায় সংসদীয় আসন 6টি। সবগুলো আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। স্থানীয় বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা মনে করেন এ কারণে দলীয় প্রধান সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে বিএনপির উপর অত্যন্ত খুশি। আমরা আমাদের দাবির মধ্যে থেকে আমরা উপস্থাপন করব বরিশালের 6 লাইনকে রূপান্তরিত করা, ভোলা বরিশালের সেতুকে বাস্তবায়ন করা, ভোলার গ্যাস বা বরিশালে আনা, এই সমস্ত দাবি আমরা উপস্থাপন করব। বর্ষার কারণে এবার বরিশালে থাকছে না কোনো জনসভা। তবে সাংগঠনিক সভায় জেলা শিল্পকলা একাডেমিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি থাকবে যে উনি বরিশাল জেলা মহানগর আর কি উত্তর দক্ষিণ মহানগরের তৃণমূল পর্যায়ের নেতা সাংগঠনিক অবস্থাটা কি এটা জানার জন্য একটা সাংগঠনিক সভা আর কি। প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন অত্যন্ত সুন্দর হবে, নির্ঝঞ্ঝাট হবে, শঙ্কামুক্ত হবে এবং নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে বরিশালে আসবেন। কর্মসূচি শেষে সড়ক পথে একই দিনে ঢাকা ফিরবেন তিনি। কীর্তনখোলা নদী তীরের এই বদ্ধভূমি খালপাড়ে প্রতিদিন অসংখ্য প্রকৃতিপ্রেমীর ভিড় জমে। এখানেই প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করবেন। ওই একই দিন একই সময় 5 শতাধিক গাছের চারা রোপণ করা হবে। বাকি গাছের চারাগুলো রোপণ করবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী 21টি চরের 6টিতেই নেই সাইক্লোন শেল্টার।
পণ্যটিতে আছে নামমাত্র 2 থেকে 1টি করে আশ্রয় কেন্দ্র। জেলার 20 লাখ মানুষের আশ্রয়ের জন্য 900 সাইক্লোন শেল্টার রয়েছে, যাতে আশ্রয় মিলবে মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ। বাকি 3 ভাগ থেকে যাচ্ছে অরক্ষিত। তাই বড় ধরনের ক্ষতির আগে এসব মানুষদের আশ্রয় কেন্দ্রের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। অঙ্কুর রায়ের ছবিতে আরও জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। প্রতি বছরের মতো এবারও দুর্যোগ মৌসুম শুরু হয়েছে, কিন্তু অনেক চরবাসীর কাছে ঘূর্ণিঝড় মানেই আতঙ্ক আর জলোচ্ছ্বাস মানেই অনিশ্চয়তা। দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চরমুন্সি গ্রামে প্রায় 4,500 মানুষের বসবাস। রয়েছে কয়েক হাজার গরু ও মহিষও, অথচ প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় নেবার মতো নেই কোনো সাইক্লোন শেল্টার। স্থানীয়দের তথ্য অনুযায়ী ঢালচর, পূর্ব ঢালচর, চর লাদিন, চর লক্ষ্মী, হাজিপুর, চর শামসুদ্দিন, কাজীর চর, চর সুলতানিয়া এবং চর কচুয়াতেই নেই আশ্রয় কেন্দ্র। এসব চরে বসবাস করে অর্ধলক্ষাধিক মানুষ। 21টি চরের বেশিরভাগই রয়েছে মাত্র 1 বা 2টি আশ্রয় কেন্দ্র। বড় ক্ষয়ক্ষতির আগেই সবাইকে নিরাপদ আশ্রয় আনার দাবি ঝুঁকিতে থাকা মানুষদের। সাইক্লোন সেন্টার এখান থেকে বহু দূরে, সাইক্লোন সেন্টার যাইতে হলে কমসে কম 2 মাইল যাইতে। আমাদের এই জায়গায় ঝড় তুফান হইলে আমাদের কোনো থাকার মতো স্থায়ী কোনো ঠিকানা নাই। 2-3 দিন আগে মাইকিং করে কইলেও আমরা কোনো মিল যাইতে পারি না, কারণ ধারে কোনো সাইকেল সেন্টার নাই। জ্বর শেষ হইলে আমরা তো আল্লাহরে বুলাই আর ডাকি, খালি আল্লাহরে ডাকি আর ঘরে জিকির আজকার করি আর থাকি যে আল্লাহ যদি আমাকে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী সহকারে যারা আছেন সরকারি কর্মকর্তা, আমরা চাইবো যে আমাদের আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করার জন্য এবং আমাদের সুব্যবস্থা করার জন্য, যাতে বন্যায়, সিগনালে এবং ঝড় তুফানে মানুষগুলা ভালোভাবে বসবাস করতে পারে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের আওতায় আনতে প্রকল্প গ্রহণের কথা জানান জেলা প্রশাসক, আর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের। চরাঞ্চলগুলিতে সাইক্লোন শেল্টার নাই, সেগুলোতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা পত্র দিব যে যাতে করে ওই অঞ্চলগুলোতে সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়, কারণ এটা একটা বেসিক বিষয়। কারণ ঢালচরের মতো দুর্গম যে জায়গাগুলো আছে সেখান থেকে আসলে রেস্কিউ করে আনা এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। যদি এরকম কোনো প্রয়োজনীয়তা থাকে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে চিঠি লিখলে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আমাদের এরকম আশ্রয় কেন্দ্র, আমাদের প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের আওতায় যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা ভোলায় এই আয়োজন করব। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ভোলার 7 উপজেলায় প্রায় 20 লাখ মানুষের জন্য রয়েছে 919টি সাইক্লোন শেল্টার। এসব আশ্রয় কেন্দ্রে জায়গা হবে মোট জনসংখ্যার 1/4। নিরাপদ আশ্রয়ের বাইরে থেকে যাচ্ছে প্রায় 15 লাখ মানুষ। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে আখাউড়া স্থলবন্দরে গত অর্থ বছরে আশানুরূপ রপ্তানি আয় বাড়েনি, আর অনিয়মিত পণ্য আমদানির কারণে রাজস্ব আয়ও পড়েছে ভাটা। ব্যবসায়ীদের দাবি, উচ্চ চাহিদা সম্পন্ন কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি বাণিজ্য। সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তাদের। আইজুল সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। আখাউড়া স্থলবন্দরের ইয়ার্ডে অপেক্ষমান এসব পণ্য বোঝাই ট্রাকের গন্তব্য ভারত। এসব ট্রাকে রয়েছে হিমায়িত মাছ, আটা, ময়দা, ভোজ্য তেল। বর্তমানে রপ্তানি পণ্যের তালিকা ছোট হয়ে এলেও এখনও রাজস্ব উপার্জনে ভূমিকা রাখছে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়া। 2025-26 অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 524 কোটি টাকার পণ্য। একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে 1,96 লাখ টাকার চাল, জিরা ও আগরবাতি, যা থেকে সরকারের রাজস্ব এসেছে 71,32,000 টাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের জেরে বন্দরের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত বছরের মে মাসে ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের স্থলবন্দরগুলো দিয়ে প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, পিভিসি সামগ্রী ও তুলার মতো কয়েকটি পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি প্রায় 30% কমে যায়। নিষিদ্ধ পণ্য ব্যতীত সব ধরনের পণ্যের আমদানি নিষেধাজ্ঞা উঠিয়ে সব ধরনের পণ্য আমদানি করার জন্য অনুরোধ করছি। আলোচনার মাধ্যমে আমাদের এই বন্দরগুলো খুলে দেয় এবং আমাদের ব্যবসা যেন আমরা রপ্তানি বাণিজ্য করতে পারি, সে বিষয়ে আমাদেরকে সহায়তা করার জন্য। এক্সপোর্টটা যে বন্ধ হয়ে আছে, এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে একটা কূটনৈতিক পর্যায়ে চিঠি চালাচালি করে আমাদের এই রপ্তানির যে ব্যারিয়ারটা আছে এটা যেন ক্লিয়ার করে দেয়।
বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধের কারণে ত্রিপুরার বাজারে দাম বেড়েছে নিষেধাজ্ঞার কবলে পড়া পণ্যগুলোর। তাই দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ত্রিপুরার ব্যবসায়ীদের। আমরা ভারত সরকারের কাছে আবেদন রাখছি যাতে এটাকে তাড়াতাড়ি সম্ভব এই যেটা পাবন্দি আছে এটা তুলে দেওয়ার জন্য। আর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আবেদন রাখবো স্যার, এটাও যাতে খুলে দেওয়া হোক। আমদানি রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানায় শুল্ক কর্তৃপক্ষ। এই বিষয়গুলোকে আমরা আমাদের স্টেক হোল্ডারদের মতামত হিসেবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি। তো এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ আমরা নিব এবং তাদের যে কোনো সিদ্ধান্তকে ফ্যাসিলিটেট করার জন্য আমরা আখাউড়া স্থল কাস্টম স্টেশনে আমরা যারা আছি আমরা প্রস্তুত আছি। 1994 সাল থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য চলছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। এসব পণ্য ত্রিপুরা থেকে উত্তর পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়। এখন ব্রাহ্মণবাড়িয়া। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ এনে ফের ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে তৃতীয় দফার এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের বন্দর ও সামরিক নজরদারি অবকাঠামো। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। পাশাপাশি কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে IRGC। এ অবস্থায় ইরান পার্লামেন্টের স্পিকারের স্পষ্ট বার্তা, একতরফা চুক্তির যুগ শেষ, প্রতিরক্ষা প্রতিশ্রুতি না রাখলে চড়া মূল্য দিতে হবে। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। সমঝোতা স্মারকের অস্তিত্ব কিংবা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা সবই ধূলিসাৎ হয়ে যাচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুতে। প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজা ও দাফনের সময় 2 দফা হামলার পর আবারও ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ইউনিট জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। সাইপ্রাসের পতাকাবাহী ওই জাহাজে হামলার পর হদিশ মেলেনি নাবিকের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য, শনিবার দিনগত রাতে দক্ষিণাঞ্চলের আসালুয়ে ও বুশেহের প্রদেশের বন্দর ই দায়ের এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বন্দর আব্বাস ও সিরিকে 3টি করে বিস্ফোরণ হয়েছে। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে বন্দরনগরী চাবাহার ও জাস্কেতেও। এর পরপরই দক্ষিণ ও পশ্চিম উপকূলের খুজেস্তান প্রদেশের বন্দর ই মাসাহারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সিরিজ এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। পাশাপাশি কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে IRGC। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি কমান্ড সেন্টার এবং ফাইটার এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের। বাহরাইনে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইরানি হামলা ঠেকাতে কাজ করছে কুয়েত ও ওমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক্স বার্তায় ইরান পার্লামেন্টের স্পিকার সাফ জানিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা না করলে চড়া মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরান সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ারের দাবি, তেহরানকে ফাঁকি দিয়ে হরমুজের অবৈধ পথে বাণিজ্যিক জাহাজ পাঠালে তা প্রতিহত করা হবে। এর আগে হরমুজের নিরাপত্তার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিল ইরান, কিন্তু যুক্তরাষ্ট্রের এই হামলার পর সেই সম্ভাবনা ভেস্তে যেতে বসেছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কানাডার টরন্টোতে ল্যাটিন স্ট্রিট ফেস্টিভ্যালের বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন। হামলাকারীকে খুঁজতে চলছে উদ্ধার অভিযান। স্থানীয় সময় রাত 8টার কিছু পরে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে বন্দুক হামলার খবর পায় পুলিশ। এ সময় সেখানে ঐতিহ্যবাহী সালসা উৎসব চলছিল। ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় 6 জনকে উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফেস্টিভ্যালের মধ্যে 2 ব্যক্তির মধ্যে গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হচ্ছে 2টি আগ্নেয়াস্ত্র। হামলার সময় ঘটনাস্থলে অন্তত 13,000 লোকের সমাগম ছিল। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।